অবিনাশ, আসো বাবা আসো। এই বাদলের মধ্যে তুমি এলে? বসো বসো। সারা গা ভিজে গেছে যে। হ্যাঁ বুড়িমা, ভাবলাম এই বৃষ্টিতে তোমার হাতের ইলিশ মাছ না খেলে আর শান্তি পাবো না। ওরে আমার পাগল ছেলে, তোমার কথা আমি ভুলি নাকি? এই দেখো, তোমার জন্য আমি আগেই বানিয়ে রেখেছি গরম গরম ভাত আর ইলিশ মাছের ভর্তা। বাহ, হ্যাঁ, গন্ধেই মন ভরে যাচ্ছে বুড়িমা। তুমি সত্যি মা অন্নপূর্ণা, বুঝলে? কেমন হয়েছে রে বাবা? নুন ঝাল সব ঠিক আছে তো? নাগপুরে কিশোর নামে এক গরিব বরফের গোলা বিক্রেতা থাকত। কিশোর গলি গলি ঘুরে বরফের গোলা বিক্রি করত। তার পরিবারে ছিল তার স্ত্রী রমা আর 7 বছরের মেয়ে মধু। কিশোর রোদ মাথার উপর উঠলেই গোলা বিক্রি করতে বেরিয়ে পড়ত। গোলা নাও গোলা, ঠান্ডা ঠান্ডা গোলা, খাও গোলা। এইভাবে সারাদিন রোদে ঘুরে ঘুরে সে বিক্রি করত। রাতে বাড়ি ফিরে গিয়ে যা রোজগার করত তা দিয়েই তার বাড়ির খরচ চলত। একদিন সে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিল, কিন্তু তবু তার মুখে দুঃখের ছায়া ছিল না। ততক্ষণে স্কুল ছুটি হয়ে গিয়েছিল। মধু স্কুল থেকে বাড়ি ফিরল। মা, বাবা এখনো আসেনি? না সোনা, বাবা এখনো আসেনি, আসবেই একটু পরেই। ততক্ষণে কিশোর এসে পৌঁছালো, কাঁধে ঠেলা গাড়ি, মুখে হাসি। বাবা, আগামীকাল আমাদের স্কুলে একটা ম্যাজিক শো আছে। তাই নাকি? দারুণ তো। আর টিকিট লাগবে 10 টাকা। রমা চিন্তিত হয়ে মুখে হাত রাখল। কিশোরও একটু থমকালো। বাবা, আমি যাব, তাই না বাবা? হ্যাঁ সোনা, তুমি যাবে। কিশোর হালকা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি নিশ্চয়ই যাবে। সেই রাতে কিশোর স্ত্রীর সঙ্গে কথা বলছিল। আজ যা রোজগার হলো তাতে কোনো রকমে খাওয়া দাওয়াই হবে। ওর ম্যাজিক শোয়ে টিকিটের জন্য কোথার থেকে টাকা আসবে? শোনো, আমার শাড়ির আঁচলটায় একটু পুঁতি আর জরির কাজ আছে, সেটা যদি বিক্রি করি তাহলে কিছু টাকা আসতে পারে। না রমা, তোমার একটাই ভালো শাড়ি আছে, ওটা তুমি বিক্রি করবে না? পরের দিন সকালে কিশোর ফের রাস্তায় বেরিয়ে পড়ল। গলিতে গলিতে চিৎকার করে বলে চলল, ঠান্ডা ঠান্ডা গোলা, গোলা নাও গোলা। রোদে পুড়ে গিয়েছে মুখটা, তবুও থামছে না। এক বড়লোক বাবার সঙ্গে একটা মেয়ে এসে ঠেলাগাড়ির কাছে দাঁড়ালো। মেয়ে, আমাকে একটা গোলা দাও। দিচ্ছি মেয়ে। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি পেছনের দোকান থেকে টাকা ভাঙিয়ে আনছি। কিশোর একটা গোলাপ বানিয়ে দিল মেয়েটাকে। মেয়েটা সেটা খাচ্ছে, কিন্তু বাবা তখনও ফেরেনি। কিছুক্ষণ পর কিশোর বলল, মেয়ে, তোমার বাবা এলো না? না। অবশেষে স্পষ্ট হয়ে গেল তারা টাকা না দিয়েই চলে গিয়েছে। কিশোর মন খারাপ করে নিজের গাড়ি ঠেলতে ঠেলতে সামনে এগোতে লাগল। আচমকা তার চোখ পড়ল একটা পকেটমারি দৃশ্যের ওপর। এক লোক অন্য লোকের পকেট কেটে টাকা বের করে দিচ্ছে। কিশোর দৌড়ে গিয়ে চোরকে ধরে ফেলল। লোকজন জড়ো হয়ে গেল। পকেটমারকে পুলিশে ধরে। আজ বড় দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তাড়াতাড়ি বাসনগুলো মেজে বাজারে গিয়ে দোকানটা খুলতে হবে। আবার আলুও কেনা নেই, দোকানে যাওয়ার পথে তাজা তাজা আলু কিনে নেব। ঠাকুমা, ও ঠাকুমা, আমাকে দাও। কি দেবো রে বাবা, তোর আবার কি দরকার? কেন, কালকেই তো বললাম। ঠাকুমা, তুমি কি সব কিছু ভুলে গেছো? একদিনের মধ্যেই ভুলে গেলে? আমি তো বলেছিলাম আমার কিছু টাকা লাগবে, সেই টাকাই তো চাইছি আমি। কিন্তু বাবা, তুই তো আমাকে কালকেই বললি একদিনে কি এত টাকা জোগাড় করা সম্ভব? আর আজকের মধ্যে আমি সেই টাকাটা আমি তোকে কিভাবে দেব বলতো? এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করা সম্ভব নাকি? তো তুই তো কালকে বললি না কত টাকা তোর দরকার, তা কত টাকা বল আমাকেও একটু, আমিও শুনি। বেশি না, সব মিলিয়ে 6,000 টাকা। কি?
6,000 টাকা? এটা তো আমি জীবনেও চোখেও দেখিনি। এত টাকা আমি কোথায় পাবো বাবা? দেখো ঠাকুমা, তুমি এত ন্যাকামো করো না। সকাল থেকে তুমি ওই 1 টাকার ডাল পুরির দোকানে থাকো। ওই 1 টাকার ডাল পুরির দোকানে থেকে কি কোনো কাজ করা যায়? তুমি কি বোঝো না? তুমি বুড়ি মানুষ আর আমি একটু ছেলে মানুষ, তাও আমি এসবের দিকে ধ্যান দেবো। তুমি আমাকে 6,000 টাকা দাও, আমি একটা ব্যবসা খুলবো। এরমভাবে সংসার চলা যায় না ঠাকুমা। দাও দাও, আমার অত সময় নেই, তাড়াতাড়ি দাও টাকাটা। আমি আবার ব্যবসার জন্য সব কিছু কিনতে যাবো। বাবা, তুই আমাকে একটু সময় দে। তুই তো জানিস আমার 1 টাকার ডালপুরির দোকান। আমি কি অত টাকা একবারে জোগাড় করতে পারবো? তুই বোঝ বাবা একটু। আমি ঠিক জোগাড় করে দেওয়ার চেষ্টা করব তোকে। হ্যাঁ। মনে থাকে যেন, না হলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তখন বুঝবে কিন্তু। না না, আমার যত কষ্টই হোক আমি তোকে বাড়ি থেকে বের করতে দেবো না। আমার কাছে যত টাকা আছে ওই টাকাটা থাক, আর আমি কিছু জোগাড় করে তোকে দিয়ে দেবো 6,000 টাকা। ঠিক আছে ঠাকুমা, আমি এখন আসছি। তুমি তোমার কাজ সেরে দোকানে চলে যাও। সকাল থেকে তুই কোথায় ঘুরে বেড়াস বল তো আমাকে? আমিও একটু জানতে চাই তুই সারাদিন কোথায় থাকিস। আমার দোকানে গিয়ে বসলে আমাদেরই তো আয়টা বেশি হবে বল। তুই কি একটু বুঝতে চাস না আমার ব্যথাটা? আমি তোমার ওই দোকানে যেতে পারবো না, আমি এখন চলে যাচ্ছি। তুমি না বকে চুপচাপ ডালপুরির দোকানে চলে যাও। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার কি গরুর ঘাস কাটাটা হলো? খিদেই তো পেটটা চুই চুই করছে। কোথায় গেলে গো গিন্নি? খেতে দাও গো আমাকে, আমার তো আবার কাজে যেতে হবে। তা গিন্নি, বাড়িতে কাঁচা সবজি আর মশলাপাতি আছে তো, না সব আনাগোনা শেষ হয়ে গেছে? না গো, বাড়িতে কাঁচা সবজিও নেই আর মশলাপাতিও নেই। তুমি এগুলো সব বাজার করে আনবে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে কাজ থেকে বাড়ি আসার পথে নিয়ে আসবো। আর তার সাথে সাথে বুড়িমার হাতের ডালপুরিও নিয়ে আসবো। হ্যাঁ, অনেক দিনই তো হলো বুড়িমার ডালপুরিও খাওয়া হয় না। বুড়িমার ডালপুরি যা খেতে লাগে, তুমি কিন্তু মনে করে নিয়ে আসবে বুড়িমার ডালপুরি। তা বলছি, বুড়িমার ডালপুরি কি আগের মতনই আছে না খারাপ হয়ে গেছে? বুড়িমার ডালপুরি তো আমরা অনেক দিন ধরেই খাই না। না, মান কিছুটা কমছে, খারাপ তো হয়ে যায়নি? না না, সে একই রকমই আছে, কদিন আগেই তো খেলাম। তবে পরিমাণ একটু কিছুটা কমই বানাই। বুড়িমা তার জন্য অনেক খরিদ্দার ফিরে আসে। বুড়িমার তো অনেক বয়স হয়েছে, সেই জন্য আর বেশি পরিমাণ করতে পারে না। ওনার তো একটা নাতি আছে, ওনার নাতি কি তাকে সাহায্য করে না? ওনার নাতি একদম অন্যরকম গো। তাহলে তো বুড়িমার অনেক চিন্তা। বুড়িমা কি একা একা পারে এত ডালপুরি বানাতে? এই জন্যই মনে হয় পরিমাণটা একটু কম হয়ে গেছে। বুড়িমার কোনো চিন্তা নেই গো গিন্নি, ওনার বয়স হয়েছে তো তাই জন্যই পরিমাণ কমিয়ে দিয়েছে হয়তো। চিন্তার বিষয় হয়েছে তার নাতিটাকে নিয়ে। আমি তো ভাবি যে বুড়িমা যখন মারা যাবে তখন তার নাতি কি করবে। তার নাতি তো একাই হয়ে যাবে, এটাই আমি সারা দিন রাত চিন্তা করি। তুমি তো ওনার নাতিটাকে একটু বোঝাতে পারো যাতে ওকে একটু সাহায্য করে। তোমার সাথে কি তার নাতির দেখা হয় না? তুমি দেখলে ওনাকে বোঝানোর চেষ্টা করবে। আরে এখনকার দিনে কেই বা ভালো কথা শোনে? আমি যদি ওকে বোঝাতে যাই উল্টে আমার কথা তো শুনবেই না, আবার আমার ওপর রাগ করবে। তাই জন্য আর কাউকে ভালো কথা বলার কোনো দাম নেই। ঠিক আছে গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন আসছি। না হলে আবার কাজে দেরি হয়ে গেলে আবার মালিক বকাবকি করবে। তো গিন্নি, আমি এখন আসছি। কি রে দাদু ভাই, তোর ঠাকুমা কি কিছু বললো? ব্যবসার টাকাটা দিতে পারবে? দেখো না দাদু, ঠাকুমা বলছে আমি এত টাকা একসাথে কখনোই দেখিনি। আমি তোকে কি করে দেব? একটু সময় লাগবে, এরকমভাবে আমাকে ঠাকুমা বলছে। তুই কি হাল ছেড়ে দিলি নাকি? হাল ছেড়ে দেওয়া ছেলে আমি নই দাদু। আমি যখন তোমাকে বলেছি দাদু টাকাটা আদায় করবো এই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না দাদু। তুমি কি আমার পাশে আছো তো দাদু? হ্যাঁ দাদু ভাই, একদম হাল ছাড়িসনি, না হলে কিন্তু তুই বিপদে পড়তে পারিস। কেন যে তোর ঠাকুমার বেশি অনেক বয়স হয়ে গেছে। জানো দাদু, আমাকে ঠাকুমা কি বলছে? কি বলছে? আমিও একটু শুনি, আমাকে একটু বল। ঠাকুমা বলছে আমাকে আমরা দুজন মিলে ডালপুরি ব্যবসাটা সামলাবো, কিন্তু আমি ঠাকুমাকে বলেই দিয়েছি আমি ওনার দোকানে যেতে পারবো না। তুমি বলো দাদু, 1 টাকার ডালপুরি কি এই বাজারে আর চলে? ঠাকুমা বুঝতেই চাইছে না, আবার বলছে দুজন মিলে সামলালে নাকি আমাদের পয়সাটাও বেশি হবে।
তুমি কি বলো 1 টাকা দিয়ে আর কি ডালপুরি বেচে?